বললেন বা এখন আমার কথা হচ্ছে রাজাকারের বাচ্চারা উনি কাকে অ্যাড্রেস করেছেন? যদি এমন হয় রাজাকারের বাচ্চা বলতে উনি অ্যাড্রেস করেছেন যারা এই এই 17-18 বছরে আওয়ামী লীগ আমলে যাদেরকে রাজাকার বলে হত্যা করা হয়েছে, যেমন মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে আছেন এই সংসদে আছেন এই মীর কাসেম আলী সাহেবের ছেলে আছেন এই সংসদে। তাহলে উনি যদি এবং দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে আছেন এই সংসদে, উনি যদি এই যে বাচ্চাদেরকে যদি অ্যাড্রেস করতে চান তাহলে তো ওনার গায়ে প্রথমে থুতুটা নিজের গায়ে আসবে। কেন আসবে? কারণ সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে হুমাম কাদের চৌধুরী বিএনপির এমপি ওই সংসদে আছেন। এবং কি আমাদের সরকারের এই যে দুজন মন্ত্রী, খুব গুরুত্বপূর্ণ দুজন মন্ত্রী, ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার বাবার বিষয়ে কথা বলে, রুহুল আমিন সাহেবের কথা বলে, এবং আমির খসরু সাহেবের বাবার বিষয়ে কথা আসে। এখন কথা হচ্ছে রাজাকারের এখন কথা হচ্ছে আজকে আমার কথা হচ্ছে মুক্তিযুদ্ধ এটা আমাদের অহংকার। মুক্তিযুদ্ধ না হলে আমাদের দেশ হতো না, ওন করতে হবে মুক্তিযুদ্ধকে। এখন কথা হচ্ছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী চমৎকার কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই দ্বন্দ্বের পরে উনি দাঁড়িয়ে বলেছেন এখন বর্তমান ইতিহাস পড়ার সময় না, এখন হচ্ছে ভূগোল পড়ার সময়। আজকে এই ইতিহাস টেনে এনে বিভক্তি করার কোনো সুযোগ নেই, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন। তার মানে আমাদের আজকে যে আজকে সরকার সেই ইলেকশনের বিপরীত পক্ষ ছিলেন হচ্ছে জেনারেল ওসমানী। জেনারেল ওসমানী সাহেব সেদিন জিয়াউর রহমান সাহেবকে উনি অ্যাড্রেস করে বলেছিলেন যে স্বাধীনতার পক্ষ শক্তি এবং স্বাধীনতার বিপক্ষ শক্তি নির্বাচন হবে। তার মানে উনি বুঝাচ্ছেন যে জেনারেল ওসমানী সাহেব হচ্ছে স্বাধীনতার পক্ষ শক্তি আর স্বাধীনতার বিপক্ষ শক্তি হচ্ছে এই জিয়াউর রহমান সাহেবকে কেন অ্যাড্রেস করেছেন। কেন অ্যাড্রেস করেছেন? কারণ তখন ওনার দলে যারা আসেন, শাহ আজিজুর রহমান সাহেবের মতো লোক আসেন, এবং আপনি জানেন 1971 সালে একটা পাকিস্তান একটা সরকার তৈরি করেছিলেন, সেখানে আব্দুল মালিক মন্ত্রিসভা, সে আব্দুল মালিক মন্ত্রিসভার দুইজন সদস্য পরবর্তীতে এই জিয়াউর রহমান সাহেবের সাথে যুক্ত হয়েছেন। এই জন্য উনি বলেছেন যে রাজাকার স্বাধীনতার পক্ষ শক্তি এবং স্বাধীনতার বিপক্ষ শক্তি। রাজনীতির বিরোধিতা করছেন রাসেল, রাইট? অবশ্যই। আপনার কি মনে আছে 5 আগস্টের পরে চাঁদাবাজ বললেই বিএনপি ছাত্রদল এই ট্যাগিংটাও দেওয়া হয়েছিল, সেটি কারা দিল? একটা আমি বলেছি যে সবনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল সেই অ্যাপ্লাইড ডিভিশন, যে অ্যাপ্লাইড ডিভিশনের 106 এর মাধ্যমে এই সরকার গঠন হয়েছে, এই নির্বাচন হয়েছে। সেই অ্যাপ্লাইড ডিভিশন মিসক্যারেজ অফ জাস্টিস বলেছেন এবং বিচারের নামে সবচেয়ে বড় অবিচার বলেছেন। এই সংসদে রাজাকার বলা যাবে না, তাই তো? না, রাজাকার বলা যাবে না আমি বলিনি। আমি বলেছি আপনি যে এই যে রাজাকারের বাচ্চা, এই রাজাকারের বাচ্চার কথা বলে এই শব্দ ব্যবহার করে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু এই শব্দ ব্যবহার করে যখন আপনি রাজাকারটাকে ট্যাগিং শব্দ এমন অবস্থায় দাঁড় করিয়েছেন, তখন ছাত্র সমাজ বাধ্য হয়েছে বলতে যে রাজাকার শব্দটাকে তারা ঘৃণা করে, সেই শব্দটাকে তারা বলেছে তুমি কি আমি কে রাজাকার। কেন বলেছেন? কারণ এটাকে এত বেশি কচ্ছিলিয়ে আপনি এমন তৈরি করেছেন, এটা মানুষের কাছে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। তো সুতরাং আপনি রাজাকার বলতে পারবেন, আমি বলিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? এখন রাজাকারের ইস্যুটা। এখন বাংলাদেশের সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের শিশুরা মারা যাচ্ছে হামের কারণে। আমাদের আজকে তেলের উদ্যোগতি, আমাদের বিদ্যুৎ দিয়ে, আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে মোমবাতি দিয়ে। তো প্রবলেম কি এখন? বাংলাদেশের প্রবলেম কি এখন? এটা এখন আপনি এই যে প্রবলেম, শেখ হাসিনা আমরা দেখতাম কোনো কিছু ধাপা চাপা দেওয়ার জন্য নতুন করে ইস্যু নিয়ে আসতো। আজকে যে ব্যর্থতাগুলো আমরা দেখেছি, 20,000 কোটি টাকা আপনি নতুন টাকা ছাপালেন, আপনি 40,000 কোটি টাকা আপনি ঋণ নিলেন। এই যে প্রবলেমগুলো, আমাদের অর্থনীতির যে একটা অবস্থা, খারাপ অবস্থা যাচ্ছে, এই প্রবলেমগুলো অ্যাড্রেস করতে হবে, সংসদে এগুলো নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু আপনি এই জিনিসটাকে অন্যদিকে নেওয়ার জন্য আপনি ফজলুর রহমান সাহেব এমন বক্তব্য দিন। ফজলুর রহমান সাহেব কে ছিলেন? সে ফজলুর রহমান সাহেব ছাত্রলীগের সভাপতি ছিলেন, ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন। এই যে ওনার এই যে গুপ্ত বলি না, উনি তো সবচেয়ে বড় গুপ্ত। কিন্তু শফিকুর রহমান সাহেব তো জাসদ ছাত্রলীগ করতেন। আমি তো এটাই বললাম, আপনি যখন এই অ্যাড্রেস করছেন তার মানে আপনার তো ভিতরগত সে সুপ্ত ভালোবাসা রয়ে গেছে আপনার। সেটা শেখ হাসিনা যেটা করতে আপনি সেটা করছেন। তাহলে এই জায়গা তো করলে আবার দেশটা বিভক্তির দিকে চলে যাবে। জি, মাসুদ কামাল ভাই, আপনি নিশ্চয়ই সংসদের বিশেষ করে ফজলুর রহমান, আন্দালিব রহমান পার্থ, জয়নাল আবদিন এই রাজাকারের বাচ্চারা ডিটেইল উনি যেহেতু বলতেন, আপনি বলেন, আমি এটাই বলতে চাইছিলাম। এটা মূল ঘটনা ওখানেই। উনি অনেক কথাই বলেছেন ওখানে। এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেখেন, আমি নিজেও অনেকদিন ধরে তো সাংবাদিকতা করে আমি দেখেছি, আমি মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিভিন্ন সময় মিশেছি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখেছি, এবং ওদেরকে দেখে আমাদের কী মনে হয়েছে, এই লোকগুলো সবসময় অ্যারোগেন্ট, সবসময়। পরে আবার আমি চিন্তা করছি, এতটা অ্যারোগেন্সি না থাকলে তারা একটা প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধই করতে পারতো না, বা দেশটা স্বাধীন হতো না। এবং তাদের এই যে অকুতভয় একটা অবস্থান, এটা কিন্তু আমি সবসময় অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। আজকে উনি কিন্তু দেখেন ওনার দলের একটা সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, সেটা হলো যে এই যুদ্ধ অপরাধী যারা ছিল, যারা মুক্তি ছিল, রাজাকার ছিল, তাদের ব্যাপারে যে শোক প্রস্তাব আনা হয়েছে, উনি কিন্তু এটা বিরোধিতা করেছেন। এবং এটা একজন মুক্তিযোদ্ধার পক্ষে সম্ভব। উনি যেগুলি বলেছেন, আমি অন্যদের বক্তব্যগুলো শুনি না, কেন ওনার বক্তব্যটি তো অনেক লম্বা ছিল, আমি ওটা খুব মন দিয়ে শোনার চেষ্টা করছি। দু একটা জায়গায় হয়তো না বললেও পারতেন, আমি হলে হয়তো বলতাম না, এরকম অবস্থা।
কিন্তু মোটের উপর কারণ ওই আমি তো মুক্তিযোদ্ধা না, আমি তো বলতাম না, আমার ওই সাহসই নাই, আমি হিসাব করে আলাপ করতাম। উনি হিসাব করেন নাই তো, কারণ ওনার ইমোশনটা ওই পর্যায়ে ছিল। ওই ইমোশনটা আমি আপনি বুঝবো না, কারণ আমি ওই ঘটনার মধ্য দিয়ে যাইনি। উনি একটা কথা, দুর্দান্ত একটা কথা বলছেন যে 1971-এর 16ই ডিসেম্বরের আগে এই রাজাকাররা যদি আমার নেতা জিয়াউর রহমানকে হাতে পাইতো তাকে মেরে ফেলতো, তাকে মেরে ফেলতো। জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে মেরে ফেলতো। তো এটা তো সত্য কথা, চিত্ত হয়ই। কিন্তু তার চেয়ে বড় বিভক্তি যে আপনার আওয়ামী লীগ নিয়ে করছেন এবার, করেন নাই? এর চেয়ে বড় বিভক্তি এই দেশে কখনো হয় নাই। সবচেয়ে বড় বিভক্তি এইবার করা হয়েছে। শেখ হাসিনাও করছে বিভক্ত দেশকে। শেখ হাসিনাও কিন্তু বিএনপিকে ঠেলতে ঠেলতে এমন এক জায়গায় নিয়ে গেছে, নিয়ে যে এমনকি তারা শেখ হাসিনা এই কথাও বলছে যে জিয়াউর রহমান নাকি আইএসএর এজেন্ট। বলছে তো, এটা বলছে কেন? উনিও দেশটাকে বিভক্ত করছেন, উনিও জামাত ইসলামকে ঠেলতে ঠেলতে এক কোণায় নিয়ে গেছেন এবং শেষ দিকে এসে নিয়ে জামাতকে নিষিদ্ধও করছেন। উনিও দেশকে বিভক্ত করছেন। কিন্তু সেই বিভক্তি এইবার আইন করে যে বিভক্তি করা হয়েছে এর কাছে কিছুই না। তো এই বিভক্তি আপনি করতে পারবেন, তখন কিছু বলা যাবে না। মানে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন? অবশ্যই অবশ্যই, এটা করা ঠিক হয়নি। যেরকম হরাক পদ, তোমার খাওয়া দাওয়া নিষিদ্ধ, কথা বলা নিষিদ্ধ, তুমি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবে না, পারবেন এটা? ওটা তো বিচার যখন করবেন, তার মানে কি ইউ আর নট শিওর উনি নির্দোষ হইতে পারে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নাও হতে পারে এই বিচারে। তো বিচারে তাড়াতাড়ি শুরু করেন না কেন? শুরু তো করতেছেন না আপনি। কাজে এইগুলি বলে আপনি আলটিমেটলি করছেন কি, দেশটাকে বিভক্ত করছেন আপনারা। তো এখন 71-এর কথা বলে যদি বিভক্তি হয়, এটা বিভক্তি না। আমরা কোনো বিভক্তি চাই না। আমার কথা হলো কি, 71-এ যারা অপরাধী ছিল তাদের বিচার করেন, বিচার নামে প্রহসন করেন না। যে বিচার হয়েছে ওটা নিয়ে আমার আপত্তি আছে। বিচার নামে প্রহসন করেন না। একজন দুজনকে যদি আপনি মনে করেন 10 জনের বিচার করলেন, যদি একজনের বিচার নিয়ে সন্দেহ হয় তাহলে বুঝতে হবে 10টা নিয়ে লোকে সন্দেহ করতে পারে। এই বিচারটা বিচারের মতো করেন, ন্যায় বিচার হোক। ন্যায় বিচার। রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, জেড ফোর্সের প্রধান ছিলেন। শুধু তাই না, ইতিহাসের ডকুমেন্ট যে তিনি জীবনের ঝুঁকি নিয়ে কালুরঘাট বেটার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তো মুক্তিযুদ্ধ হচ্ছে বিএনপির সবচেয়ে বড় অলংকার। সেই অলংকারকে যদি কেউ ছুঁড়ে ফেলতে চায় কিংবা কালিমা লাগাতে চায়, তাহলে সেই কালিমাটা দল হিসেবে বিএনপির উপরে যায়। সুতরাং সেই জায়গায় একটু আসবো, কিন্তু মানে কিভাবে ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে সেটা তো আমরা প্রুভেন, আমরা দেখাচ্ছি। দেখেন, আমিও ব্যক্তি ডক্টর শফিকুর রহমানকে অপছন্দ করি এমন না, কিন্তু ওনার পলিসি যেগুলো সেগুলো আমাদেরকে কষ্ট দেয়। যেমন তারেক রহমানকে অশোভন উক্তি করে যিনি কথা বললেন, তার বোনকে সংসদে আনার ব্যবস্থা করেছেন তিনি। আবার দেখা যায় যে যেসব মানুষ অশ্রাব্য অশ্লীল কথাবার্তা বলে কটূক্তি করছে তাদের পক্ষে হরমেশাই দাঁড়াচ্ছেন, কিন্তু তাদেরকে নিবৃত করার জন্য, তাদেরকে একটা সোশ্যাল ভাষা শেখানোর জন্য কিংবা পরামর্শ দেওয়া, মুরব্বী হিসেবে যে কাজটা করার কথা সেটা তিনি করছেন না। তো এইগুলো আমার কাছে ডাবল স্ট্যান্ডার্ড মনে হয়। কিন্তু আরও একটা বিষয় যেটা হলো যে আমার মনে হয় যে একদম আল মামুন রাসেল আমাদের ছোট ভাই, ও খুব মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধই সত্য, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এটাও সত্য। আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছিলাম। মানে কি, উনি বলছেন না, এখন বলছেন না, বলছে কখন। আচ্ছা, কখন হয়েছিল? এরকম একটা পরিস্থিতিতে বিএনপি চাপে পড়ে লোকটাকে এই মিথ্যা ফটোকার্ডের কারণে তাকে বহিষ্কারও করেছে। সেই দিন আমার মনে আছে ব্যক্তিগতভাবে আমি লিখেছিলাম যে ফজলুর রহমান ইজ এ রেড লাইন ফর আস। আমরা যারা অ্যাক্টিভিজম করি, ফজলুর রহমানকে আমাদের রেড লাইন, কারণ এটা ক্রস করা যাবে না। কেন যাবে না? হ্যাঁ, ওনার অনেক বিভ্রান্তিমূলক বক্তব্য আছে, উনি বয়সের ভারে অনেক উল্টাপাল্টা কথাও বলেন, কিন্তু ব্যক্তি ফজলুর রহমান তো এখনো স্ফুলিঙ্গ, একটা বারুদ। আমি জানি এই বারুদের মধ্যে আমার যে বিএনপি দল হিসেবে যে দাঁড়িয়ে আছে, মুক্তিযুদ্ধের প্রতি যে তার ওনারশিপ, সেটার সবচেয়ে বড় একটা বড় আর কি খুঁটি হিসেবে। এবং আমি জানি যে মুক্তিযুদ্ধ করেছে এমন মানুষ, আপনারা কালের কণ্ঠের একটা রিপোর্ট দেখেছিলেন নিশ্চয়ই, যে মুক্তিযোদ্ধারা এত অপমানিত হয় নাই গত বাংলাদেশ স্বাধীনতার পরে, গত 2 বছরে যতটা হয়েছে। তো সেইখানে ফজলুর রহমান একাই ছিলেন তাদের আশা ভরসার প্রতীক অলমোস্ট। তার বক্তব্য, তার অবস্থান। না, আমি শেষ করি এই বক্তব্যটা। ইন্টারেস্টিং, ফজলুর রহমানকে এই কথা বলতে পারেন যে জামাত তো বটেই, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত করতে পারবে কিনা, এখন কিভাবে করেন, সেখানে তো সবচেয়ে বড় অ্যানোমালিজ আমরা দেখছি ডক্টর কর্নেল অলি আহমেদ, তাই না? উনি, তারপরে আমাদের মেজর আক্তার,
এখন একটা মানুষ কিভাবে নিজের মাংসে নিজের রক্ত নিজে চুষে খেতে পারে সেটা তো আমাদের হিসাবে আসে না রাজনৈতিক কারণে। কেউ কেউ হয়তো খাচ্ছে, তো আমি তো আর তাদের মতো না, কিংবা আমরা তাদের মতো না। কিন্তু আমি বলছি কোন পরিস্থিতিতে ফজলুর রহমান বলেছিলেন যে না মুক্তিযোদ্ধারা জীবিত, মুক্তিযোদ্ধা জীবিত আছে। দেখুন তার বাড়ির সামনে যে মাইকে করে তাকে অস্থির করা, পুলিশ মব করে তাকে গ্রেপ্তার করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলটিমেটাম দেওয়া ফজলুর রহমানকে গ্রেপ্তার করতে হবে, তার এটা করা যাবে না। এবং সেই সময় কখন যখন মাওলানারা ওয়াজ করছেন জামায়াতপন্থী বিশেষত, যে কিসের মুক্তিযুদ্ধ, কিসের ৭১, ২৪ হয়েছে না আপনাদের সামনে, এটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকতে পারছেন না। আমরা তো দেখেছি ২৪-এর পরপরই, যেমন ২৪-এর সবচেয়ে বড় স্টক হোল্ডার হওয়ার পরেও আপনারা অনেকেই জানেন যে আমি ব্যক্তিগতভাবে কতখানি ২৪-কে ওন করি, কিন্তু আমাকেও দাঁড়িয়ে যেতে হয়েছে। ফজল কবিরের নেতৃত্বে তারা এই পলিটিক্স অ্যাডপ্ট করেছিল এবং আমাদের সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ প্রচার প্রচারণা এমন জায়গায় যেয়ে পৌঁছেছিল যে ফজলুর রহমানের মতো মানুষ তার বক্তব্যকে কাটপিস করে তাকে দল থেকে বহিষ্কার করার পর্যন্ত জায়গায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। কেননা বিএনপি দল হিসেবে ব্লিডিং এর মধ্যে ছিল। তখন মনে হচ্ছিল যে এমনিও তো চাঁদাবাজের দল, আবার ফজলুর রহমান দাঁড়িয়ে গেছে, তার মানে বিএনপির আর ভোট নাই, সমর্থন নাই, কিচ্ছু নাই। গুটি কয়েক মানুষ যারা একদম দাঁড়িয়ে গিয়েছিল, আমি গর্ব করে বলি যে আমি তাদের মধ্যে একজন। আমি বলেছিলাম যে ফজলুর রহমান ইজ দ্য রেড লাইন, কারণ আমি জানতাম আমার এই নির্বাচনী বৈতরণী পার হতে গেলে ফজলুর রহমানের ভোট আমার লাগবে, মুক্তিযুদ্ধের ভোট আমার লাগবে, মুক্তিযুদ্ধের প্রতি যাদের বিশ্বাস, অগাধ আস্থা আছে তাদের রিপ্রেজেন্টেশন আমার লাগবে। এই অংশে কথা বলতে চাই জঙ্গি তৎপরতা থাকা না থাকা নিয়ে। আল মামুন রাসেল, বাংলাদেশের এই জঙ্গি তৎপরতা সাম্প্রতিক পক্ষ থেকে আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুনবো আসলে বিষয়টা কি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জঙ্গির কোনো ধরনের অস্তিত্ব নেই। ওই দিক থেকে আমরা সরকার বিভিন্ন জায়গা থেকে বললো যে এই রেড লাইন এটা সেটা। এখন দ্বিপাক্ষিক ওনারা মানে সবসময় যে কোনো ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি সরকারের এক মন্ত্রী এক কথা বলছে, ভিন্ন মন্ত্রী ভিন্ন কথা বলছে। হ্যাঁ, তো এটা একটা মানে আমার কাছে কেন যেন মানে এটা আনস্মার্টনেসের পরিচয় দিচ্ছেন ওনারা। এখন কথা হচ্ছে আমরা ইতিপূর্বে দেখেছি জঙ্গি, প্রথম কথা হচ্ছে জঙ্গি গৌর বিরোধী। আমরা জঙ্গি ইসলামের কোনো সুযোগ নেই ইসলামে। এই যে জঙ্গি হামলা ইসলামের এটা ইসলামের কোনো, ইসলামে যেখানে বলা আছে যে কোনো একজন মানুষকে নিরাপদ একজন মানুষকে মারা মানে পুরো জাতিকে হত্যা করা, সেখানে জঙ্গিটাকে ইসলামের কোনো সুযোগই নেই। এখন কথা হচ্ছে আমরা ১৭-১৮ বছর কি দেখে আমি অনেকগুলো আলেমের পক্ষে মামলা লড়েছি, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে অনেকগুলো মামলা লড়েছি। তাদেরকে বলা হতো, তাদেরকে যে আয়নাঘরে রাখা হতো, তারা যখন অসুস্থ হয়ে যেত তখন এদেরকে নিয়ে, যেহেতু তাদেরকে আর কোর্টে ওঠানোর সুযোগ নাই, এদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে হত্যা করে ফেলতো। তখন তারা বলতো যে আমরা অসুস্থ হলেও বলতাম না আমরা অসুস্থ, কারণ আমরা জানি আমি যদি বলি আমি অসুস্থ তাহলে আমাকে যে কোনো জায়গায় নাটক সাজিয়ে আমাকে হত্যা করে ফেলবে, এভাবে করা হতো। তার মানে ইতিপূর্বে যে কোনো ইস্যু চাপা দিতে এই নতুন ইস্যু আনা হয়েছে। এখন কথা হচ্ছে এই যে প্রথম একটা রিপোর্ট থেকে ওনারা এই করেছেন, একজনকে ধরেছেন এবং কি বলেছে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আপনি জানেন আমাদের সন্ত্রাস বিরোধী আইন আছে 2009, সেই আইনে 18 ধারায় স্পেসিফিক কিছু নাম আছে যে কোন কোন সংগঠনের নিষিদ্ধ সংগঠন। যে পত্রিকা যে রিপোর্টটা আমি দেখেছি এবং সরকারের পক্ষ থেকে যেটা শুনেছি সেখানে কোনো সংগঠনের নাম নেই। তাহলে আপনি যে তাকে জঙ্গি ট্র্যাকিং দিচ্ছেন বা জঙ্গি বলছেন, কোন সংগঠনের স্পেসিফিক আপনাকে বলতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কোন সংগঠনের। এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন 7টা সংগঠন, এই সংগঠনের মধ্যে এই সংগঠনের সেই সদস্য, তাহলে আপনাকে বলতে হবে, কিন্তু সেটা আমরা দেখিনি। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা পলিটিক্যাল একটা ইস্যু তৈরি করা। আপনি দেখেছেন এই যে রিসেন্টলি হলি আর্টিজানের মতো বড় বড় হামলা, এই হামলাগুলো হয়েছে কারণ সরকার তো নরবর ছিল। তাহলে জঙ্গিরা তো চাইতো যে এই সুযোগ আমি এই সুযোগে কাজে লাগাই, না সেটা করে না। তার মানে নতুন করে এখন ইস্যুটা নতুন করে এখন জঙ্গি দাঁড়াবে। এমন কি বাংলাদেশে কি ঘটনা ঘটেছে, এমন কি ইসলাম বিরোধী কি হয়েছে যে জঙ্গিরা নতুন করে জিহাদের ডাক দিয়ে? নো, কিন্তু ব্যাপারটা হচ্ছে বড় বড় কিছু ঘটনা ঘটে গেছে। এই যে রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্ররা জীবন দিয়েছে, নতুন রাষ্ট্র সংস্কারের গণভোটের অধ্যাদেশের মতো অধ্যাদেশ বাতিল করা, তারপর ঘুম অধ্যাদেশের মতো অধ্যাদেশ বাতিল করা, দেশগুলো তেলের দাম, আমরা তখন তেলের দাম বাড়ালাম না। আন্তর্জাতিক বাজার যখন তেলের দাম কমালো আমরা তখন তেলের দাম বাড়িয়ে দিলাম। এই তো তাহলে এই ইস্যুগুলো, এই যে ইস্যুগুলো আপনি যখন দিক থেকে এই গ্যাস নেই, তেল নেই, এই যে ভয়ঙ্কর একটা অবস্থা, এটা থেকে আপনি অন্যদিকে মুখ নেওয়ার জন্য আপনি দুইটা ইস্যু নিয়ে এসেছেন। একটা হচ্ছে গুপ্ত ইস্যু, আপনি ক্যাম্পাসগুলোতে ঝামেলা ফাঁকা দিলেন যে গুপ্ত করে পুরো ক্যাম্পাসগুলো। আপনি দেখেন বিভিন্ন টিভি চ্যানেলে টকশোগুলোতে আপনি দেখেন সব ছাত্র সংগঠনগুলো টকশো করছে। কেন করছে? কারণ এখন ইস্যুটা চলে গেছে ছাত্র সংগঠনের দিকে। তার মানে হচ্ছে আপনি যে ইস্যুটা বর্তমান যে ইস্যুটা আছে, বর্তমানে যে জুলাই সনদ বাস্তবায়ন, তারপরে হচ্ছে আপনার যে বর্তমানে যে ব্যর্থতাগুলো, এই ইস্যুগুলোকে চাপা দেওয়ার জন্য নতুন করে ইস্যু আসছে গুপ্ত। আবার যদি গুপ্ত দিয়ে কাজ হচ্ছে না, সব আপনি দেখেছেন শিবিরের ছেলেরা এখন গুপ্ত এই দিয়ে ছবি দিয়ে এই করছে, এটাকে খুব নর্মালাইজ করছে। তখন আপনি নতুন একটা ইস্যু, জঙ্গি একটা ইস্যু নিয়ে আসছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আমরা দেখলাম যে এটা ভিন্ন একটা রূপ দেখেছি আমরা দুই পক্ষ থেকে। মাসুদ কামাল ভাই, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে একটু, মানে এই তৎপরতা চালানোর জন্য প্রাথমিক তৎপরতা তো আপনার হয় আপনার এই বুদ্ধিভিত্তিক তৎপরতা। ওই বুদ্ধিভিত্তিক তৎপরতা আপনি তো টের পাবেন না, ওটা তো আপনার ভিজিবল না। ওরকম আলোচনা চলতে থাকে, তারপরে এক সময় কিছু একটা হয়। এখন বিষয়টা হলো কি জানেন, যেমন আমাদের এই যখন আপনি ঘরটা বানাবেন, এখন কি ভূমিকম্প হচ্ছে না? হচ্ছে কেউ বলতে
এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এর জন্য বিভিন্ন ইউটিউবার এরা কিন্তু ওইগুলোই চালায়। এই যে প্যারিস থেকে এক ভদ্রলোক বলে, এক হিন্দু ভদ্রলোক, আমি বলি তাকে বাংলাদেশে পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর উনি। তো ওনার যারা মুরিদ আছে, আমি তাদের অনেককে তো জঙ্গি মনে করি, ওনার যারা মুরিদ আছে। তো উনি তো ওই জঙ্গিবাদটাই কিন্তু ছড়ায়। এখন কেউ শুনে ফালাই দেয়, কেউ শুনে আবার ধারণ করে। যারা ধারণ করে তারা বিপজ্জনক লোক, তো বিপজ্জনক লোক। এখন এটা কিন্তু হতে পারে, ভেতরে ভেতরে আছে। এখন এর জন্য আপনার কিন্তু একটা প্রস্তুতি থাকতে হবে। আবার ধরেন আওয়ামী লীগ আমলে যেটা হইতো, আওয়ামী লীগ আমলে অনেক নিরীহ লোককে ধরে নিয়ে, আসলে নিরীহ, তারা জানে না বুঝে না, ধরে নিয়ে এই জঙ্গি কি নাম 90 GMB বলবে, এটা ভাই ওরা দামি নাকি 90 GMB। তো এগুলি ফালতু বিষয়, এগুলো জানেন যখন একটা ক্রাইসিস হইতো, ওই ক্রাইসিস থেকে দৃষ্টি সরানোর জন্য এই অমুক জায়গায় অভিযান। কিন্তু এই সরকারও কি একই পথে না, এই সরকার এখনো কোনো অভিযান করছে না? তো তাহলে এখন আলোচনাটা উঠতেছে, যদি আলোচনা উঠায় তাহলে প্রস্তুতি থাকুক। এই প্রস্তুতি বলে বেড়ানোর ব্যাপার না, মাইকিং করার ব্যাপার না, এটা আপনার প্রস্তুতি থাক। এখন একটা গোপন চিঠি পাঠিয়েছিল, দেখেন ভেরি ইন্টারেস্টিং, কিন্তু গোপন চিঠিটা সরকারের বিভিন্ন ইয়েতে, এই বিভাগীয় ইয়েতে তারা পাঠাইছে, গোয়েন্দা সংস্থা। গোপন চিঠিটা মনে হয় 1 ঘন্টার মধ্যে প্রকাশ হয়ে গেছে। তো আমি আবার পুলিশের এই তৎপরতা নিয়ে আমার একটু কৌতুক অনুভব হয়েছে, ভাই কি গোপন চিঠি পাঠাইলেন যেটা নাকি সঙ্গে সঙ্গে প্রকাশ্য হয়ে যায়। তার মানে আপনাদের ঝামেলা আছে ভাই, তাহলে আপনাদের ঝামেলা আছে। আপনি যে গোপন চ্যানেলে, এই চিঠি তো সবার জানার কোনো দরকার নাই, পাবলিক প্রপার্টি হওয়ার কথা। আপনি বলেন যে সংসদ ভবন ঝুঁকির মুখে, এটা আমাকে আপনি জানাবেন কেন? আমি কি করতে পারবো? আমি কি ওনার লাঠি নিয়ে খাই থাকবো? ওটা যার জানা দরকার সে জানলেই হবে, পরিষ্কার। তো আপনি আমাকে জানাচ্ছেন কেন? এবং আমি কিন্তু আমার মিডিয়াগুলির আমি সমালোচনা করি, মিডিয়াদের উচিত হয় নাই এটাই পাবলিক করার জন্য এরকম ভাবে। এবং যখন মিডিয়াটা করে তখন মনে করেন আপনি লেখলেন, ওই লিখলাম, আমি লিখলাম, আমরা 3 জন লিখলাম। দৃষ্টি ঘুরিয়ে ফেলার জন্য যে বিষয়গুলো আসছে তা না, এগুলোর গ্রাউন্ড আছে। এখন এগুলো যদি অস্বীকার করি তাহলে বাস্তবতাকে অস্বীকার করা হবে। যেমন ক্যাম্পাসগুলোতে যে বিষয়গুলো নিয়ে অস্থিরতা হয়েছে, আমরা কিভাবে অস্বীকার করি যে গত 2 বছর ধরে ক্যাম্পাসগুলোতে যে মবের রাজত্ব হয়েছে। আজকেও একটা ছবি আপনি দেখেছেন, 2 জন ডাকসুর নির্বাচিত সদস্য যাদের বিরুদ্ধে মববাজি করার সবচেয়ে গুরুতর অভিযোগ, তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দাঁড়িয়ে আছেন, ওনারা বসে হাত উঁচা করে কথা বলছেন। তাদের মিনিমাম একবারে ছাত্র বলতে যে, কিন্তু এটা পূর্ণ ভিডিওটাই বোধহয় অন্য ছবি ছিল। আমি বললাম এটা একটা পরম্পরা। এখন এর আগেও তো এদেরকেই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কলার ধরে টান দিয়ে বার করতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদত্যাগপত্র নিয়ে শিক্ষকের রুমে যেয়ে তোমার পদত্যাগপত্র হয়ে গিয়েছে, তো নামে বিভিন্ন নামে। এটার বাইরে আমরা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পিটিএ মারার ঘটনা, মোবাইল চুরির অপরাধে, ঠিক ওই এটাকে কি বলে, তাদের নিজস্ব পরিচয় ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। তো এই যে পরম্পরা ছিল, সেই পরম্পরার প্রেক্ষিতে যখন বক্তব্য দেওয়া হলো যে না সরকার প্রধানকে উল্লেখ করে, তখন ছাত্র সংগঠন ক্ষমতাসীন তারা এইটার ক্ষেপে গিয়েছে। এখন এইটা এমন হতে পারে যে না ঠিক আছে, যে মানে আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যে অভিযোগ, না এটা সত্যতা যে না তারা এই যে মববাজিগুলো করছে সেগুলো থামাতে হবে, নাহলে সাধারণ শিক্ষার্থীদের যে কনফিডেন্সের জায়গা সেইটা বাড়বে না, সেই কারণে এগুলো হচ্ছে। সুতরাং মামুন রাসেলের যে বক্তব্য, আমি সেটা